আজ আমেরিকাতে মোহাম্মদ ইউনেস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি মিটিং হয়, যা বাংলাদেশি মিডিয়া শুধু নয়, সারা দেশ বিদেশের মিডিয়া ঐতিহাসিক বলে দাবি করছে। নিঃসন্দেহে ঐতিহাসিক, কারণ এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ধরনের মিটিং, এই নজির কিন্তু কোথাও দেখা যায়নি। মনে রাখতে হবে, এই মিটিংটি হচ্ছে আমেরিকায়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এই মিটিং হওয়া কিন্তু কার্যত অসম্ভব ছিল। সেখানে পাকিস্তান নাকি বাংলাদেশকে বস্ত্র শিল্প রিফরমেশনের জন্য সাহায্য করবে। আর এখানেই উঠে এসছে একাধিক বিস্ফোরক তথ্য। সমস্যা হলো, পাকিস্তানের বর্তমান যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, সেখানে পাকিস্তান কিভাবে বাংলাদেশকে এই কমিটমেন্ট করছে যে তারা ভবিষ্যতে এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তা রিফরমেশনের জন্য সাহায্য করবে। মনে রাখতে হবে, এই পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের উপরে কিন্তু এখন আমেরিকার হাত আছে। আর এই আমেরিকা যদি সঙ্গে থাকে, তাহলে পৃথিবীতে বর্তমানে অনেক কিছুই হতে পারে। অন্তত ভারতের বিপক্ষে যেরকম কূটনৈতিক চাল তারা চালছে, তা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। পাশাপাশি চায়না কিন্তু ঐতিহাসিক একটি মিসাইল টেস্টিং কমপ্লিট করে ফেললো, এবং এই চায়না যে ঐতিহাসিক মিসাইল টেস্টিং কমপ্লিট করবে, তা কিন্তু বিশ্বের কোনো দেশকে তারা জানায়নি। এর ফলে চায়নাও যে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থ্রেট হয়ে উঠছে, তা বলাই যায়। অর্থাৎ চায়না, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই যে দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হতে শুরু করেছে, তার মধ্যে সব থেকে বিপদে কিন্তু পড়ে আছে ভারতবর্ষ। আর এসব নেই আজকের এই প্রতিবেদন। এই মিটিংয়ে কি ডিসাইড হলো এবং চায়নার এই মিসাইল টেস্টিং এর পর ভারতবর্ষটি কিভাবে বিপাকে পড়তে চলেছে, তাই সবকিছুই এই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা জানতে পারবেন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। চ্যানেলটি যদি ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক মিটিং হয়েছে মোহাম্মদ ইউনেসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এই মিটিং সাম্প্রতিককালে কিন্তু বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি। মনে রাখতে হবে, ঠিক একদিন আগে এই আমেরিকা কিন্তু কার্যত ঘোষণা করেছিল তারা বাংলাদেশকে রিফর্ম করার জন্য 100% সাপোর্ট করবে। অর্থাৎ আমেরিকা অর্থনৈতিকভাবে পরিকাঠামো বাংলাদেশকে প্রদান করবে, পাশাপাশি ভবিষ্যতে সামরিক শক্তিতেও বলিয়ান এই বাংলাদেশকে করবে নাকি, তা কিন্তু অধীর আগ্রহে দেখার জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা। আর ঠিক তখনই পাকিস্তানের সঙ্গে মিটিং করলেন মোহাম্মদ ইউনেস। মনে রাখতে হবে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেটাকে অনেকটা প্রো পাকিস্তান সরকার নামে আখ্যায়িত করছেন ভারতীয়রা। এর কারণও আছে, কারণ মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেওয়ার পর একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা কার্যত ভারতের কাছে কিন্তু হুঁশিয়ারি হিসাবে গণ্য হয়েছে। তিনি জেল থেকে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে ছেড়ে দিয়েছেন, জামাতের উপরে ব্যান তুলে দিয়েছেন, এবং পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অস্ত্র চুক্তি করেছে, যা এর আগে কিন্তু কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রী এতটা ডেসপারেটলি ভাবে করতে পারেননি। হাসিনা সরকারের সময়ও পাকিস্তান থেকে বাংলাদেশ কিন্তু অস্ত্র কিন্তু সেই অস্ত্রের পরিমাণ এবং মোহাম্মদ ইউনুস যে অস্ত্রের পরিমাণ কিনেছেন, তার কিন্তু সংখ্যাধিক্যের পরিমাণে প্রায় কয়েকশো গুণ। এ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সে ভিডিওটি দেখতেও পারেন। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক নবীন করার এবং পুনরাবৃত্তি আরেকবার করে নেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু ভীষণ মাত্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন বাংলাদেশ পাকিস্তানের থেকে নিউক্লিয়ার যে শক্তি আছে সেটাকে নিয়ে গৌরী মিসাইল, সেটা যেন ভারতবর্ষের উত্তরপ্রদেশ সীমান্তে কিন্তু যেন ডিপ্লয় করে। In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians.
অর্থাৎ এই ভাষণ শোনার পর ভারত বিদ্বেষী একাধিক ছাত্রছাত্রীরা বিপুল হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন অধ্যাপককে। তা নিয়ে গোটা বিশ্বে কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভীষণ মাত্রায় পাকিস্তানের সঙ্গে শুধু অস্ত্র চুক্তি করেছে বলা ভুল, পাকিস্তানের থেকে পারমাণবিক যে শক্তি সেটাকে ধার করে ভারতের সীমান্তে জড়ো করার এক পরিকল্পনা চালিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা ঘোষণা করা হোক, এ ধরনের বক্তৃতাও কিন্তু শোনা গেছে। এবং সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তনের পাশাপাশি জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার করা হবে সেই নিয়েও প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন একাধিক বাংলাদেশিরা। অর্থাৎ সব মিলিয়ে ভারত বাদ দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্তমান সম্পর্ক তা কিন্তু ভারতের কাছে এক অশনি সংকেত হতেই পারে। এবার আমি একটু জিও পলিটিক্যাল ফ্যাক্টরে বলি। দেখুন, ভারতের কাছে এই সম্পর্ক নতুন করে শুরু হওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং থ্রেট হতে পারে বলে আমার মনে হচ্ছে। মনে রাখতে হবে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সবাই কিন্তু সার্কের অন্তর্গত। সার্ক মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন, অর্থাৎ দক্ষিণ এশিয়া যতগুলো দেশ আছে সেই দেশদের নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়েছে, যারা ইন্টার রিলিজিয়ান যে ট্রেড, ইন্টাররিলিজিয়ান একাধিক বিষয় নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেয়। সেই সংগঠন কিন্তু 2017 সালের পরে আর কোনো মিটিং করেনি এবং কোনো কার্যকারিতা নেই। প্রধানত এই সংগঠনের কার্যক্রমই থামিয়ে দিয়েছিল কিন্তু ভারতবর্ষ। ভারত ডিমান্ড করেছিল যে পাকিস্তান বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্ম চালায়, ফলে পাকিস্তানের কথা শোনা সার্কে ইম্পসিবল ভারতের জন্য। সঙ্গে কিন্তু সে সময় শেখ হাসিনাও ভারতকে কিন্তু সমর্থন করেছিলেন। এর ফলে যেটা হয়েছিল তা হলো পাকিস্তান ক্রমশ একঘরে হয়ে পড়ে এবং চায়নাও সে সময় কিছু বলতে পারেনি। ফলে কিন্তু এখন অবস্থাটা একটু বদলাতে শুরু করেছে। মোহাম্মদ ইউনূস এই সার্কের মেম্বার হয়ে যদি ভারত বিরোধী কিছু পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেন, তখন কিন্তু ভারত বিপাকে পড়তেই পারে এবং পাকিস্তানকে একটা নতুন জীবন দেওয়ার যে পরিকল্পনা বিভিন্ন তরফ থেকে করা হচ্ছে তা কিন্তু ভারতের জন্য এই সার্ক কমিটিতে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে, এখানেই পাকিস্তান ঘোষণা করে দিয়েছে বস্ত্র শিল্পে বাংলাদেশকে তারা বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে এবং অস্ত্র সাহায্য করবে। মনে রাখতে হবে, এই বস্ত্র শিল্পকে সাহায্য করার জন্য অর্থ সংকটে ঢোকা একটা দেশ পাকিস্তানের কি সত্যি আছে? উত্তর হলো আছে। কারণ পাকিস্তানের অর্থনীতি এবং ইকোনমিক্যাল স্ট্রাকচার সত্যিই খুব ভঙ্গুর, কিন্তু তাদের মাথায় আমেরিকার হাত আছে, যারা বিপুল পরিমাণ অস্ত্র, আইএমএফ ইত্যাদি কিছু পরিচালন করে পাকিস্তানের কোষাগারকে ফুলিয়ে ফাঁপিয়ে ফুলিয়ে দিচ্ছে। হয়তো ঋণ বাড়ছে, কিন্তু পাকিস্তান কিন্তু সেই ঋণ নেওয়া কিছুতেই কিন্তু কমাচ্ছে না। মনে রাখতে হবে, পাকিস্তানের কোনোদিনই স্টেবল কোনো সরকার আসেনি, ফলে দেশটির ক্ষমতা প্রায়শই সেনাবাহিনীর হাতে উঠে যায়। ফলে যে সরকারই আসে সেই সরকার বিপুল পরিমাণে ঋণ নেয় এবং সেই সরকার চলে যাওয়ার পর অন্য সরকার এসেও দেশ চালানোর জন্য ঋণই নিতে হয়। ফলে এই ঋণ নিয়ে অন্য একটা বিদেশি দেশকে সাহায্য করতে চাইছে পাকিস্তান, যা জিও পলিটিক্যালি অত্যন্ত একটা ব্লান্ডার হতে পারে। মনে রাখতে হবে, এখন ভারতের প্রতিবেশী চারটি দিক কিন্তু ভারতের শত্রু দেশ হিসাবে পরিচিত হচ্ছে, কারণ সেই দেশের সব সরকারই কিন্তু ভারত বিরোধী একটি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সরকারে এসছে। তাই নিঃসন্দেহে খালেদা জিয়ার পর মোহাম্মদ ইউনূসের এই প্রো পাকিস্তান প্রবৃত্তি ভারতের কাছে কিন্তু এক থ্রেট হতে পারে। হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল তা কিন্তু অচিরেই ভেঙে পড়তে পারে। এবং সঙ্গে আছে বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক। সেই চায়না এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কাল, যা কিন্তু গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। চায়না আইসিবিএম এর যে মিসাইল সেটা কিন্তু ফার্স্ট টাইমের জন্য দশকে প্রথমবার টেস্ট করে ফেললো। মনে রাখতে হবে, যখন দশক শব্দটা ব্যবহার করছি তখন কয়েকগুলো দিন, মানে প্রায় 40 বছর পর তারা কিন্তু এই টেস্ট করলো। মানে 1980 সালের পর তারা কিন্তু 2024-এ এসে আইসিবিএম এই টেস্ট করলো এবং যার নিশানা কিন্তু ভারতবর্ষ, তা বোঝাই যায়। কারণ ভারতবর্ষ শেষ 5-6 বছরে এতগুলো অগ্নি-4, অগ্নি-5 মিসাইলের টেস্টিং করেছে, যার পাল্টা হিসেবে চায়নাও কিন্তু ভারতবর্ষকে কার্যত বার্তা দিতে শুরু করলো। মনে রাখতে হবে, ভারতবর্ষ 2012 সাল, 2013 সাল, 2014 সাল, 2015, 16 এবং 2018 সালে 3বার এই ধরনের অগ্নি-4 মিসাইল কিন্তু টেস্ট করে। 2018 সালে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর জানুয়ারি, জুন এবং ডিসেম্বর একই বছরে 3বার কিন্তু এই মিসাইল কিন্তু টেস্ট করেছে। এবং পরবর্তীকালে 2021, 2022 এবং 2024 সালেও, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু এই মিসাইল টেস্ট করে চায়নাকে সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার একটা বার্তা কিন্তু ভারতবর্ষ দিয়েছে।
কিন্তু সেই বার্তার পাল্টা হিসাবে চায়না কিন্তু কালকে এই ব্যালিস্টিক এই সুপার স্পেশাল মিসাইল কিন্তু টেস্ট করলো, যেটা রেঞ্জ প্রায় 5,500 কিলোমিটারের বেশি। চায়না কি করেছে আরেকটা জিনিস এখানে বলে দিই, চায়না কোন সময় এই মিসাইলটা টেস্ট করেছে। চায়না টেস্ট করেছে যখন কোয়াড সামিট শেষ হয়েছে, যেখানে চায়নার প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদী দুজনেই উপস্থিত ছিলেন। ঠিক তার পরের দিনই এ ধরনের একটা টেস্ট নিঃসন্দেহে ভারতের কাছে কিন্তু একটা অশনি সংকেত। আরও বিপাকে পড়েছে দুটো দেশ, তা হলো আমেরিকা এবং জাপান। মনে রাখতে হবে এই মিসাইল জাপানকে ছাড়িয়ে স্পেসিফিক ওসিয়ানে গিয়ে পড়েছে, অর্থাৎ জাপানের উপর দিয়ে এই মিসাইল কিন্তু কার্যত গেছে। যারা দাবি করেছে তাদের কাছে কোনো আগে থেকে কোনো সতর্কবার্তাই পাঠায়নি চীন, কিন্তু চীন আবার বলেছে আমরা আগে থেকে প্রতিবেশী সব দেশকেই কিন্তু ওয়ার্নিং দিয়েছিলাম। যদিও এই চীন জাপান দৌড়াতে আমেরিকা অত্যন্ত ক্রুশিয়াল একটা ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন অনেকে। মাথায় রাখতে হবে এই মিসাইল ছাড়ার পর জাপানের কোনো ক্ষতি হয়নি, কারণ এই মিসাইলে চায়না ফেক ওয়ার হেড কিন্তু ব্যবহার করেছে, অর্থাৎ এটা একটা টেস্টিং মিসাইল। এবার প্রশ্ন হলো চায়না হঠাৎ করে এই টেস্টিং মিসাইল কেন ব্যবহার করতে শুরু করলো। মনে রাখতে হবে এই টেস্টিং মিসাইল হলো ICBM, অর্থাৎ যার পুরো নাম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ হলো 5,500 কিলোমিটারের বেশি। এবার ভারতবর্ষের প্রসঙ্গে যদি আসি তাহলে দেখতে পাবেন ভারতবর্ষের কাছেও কিন্তু অগ্নি-4 মিসাইল আছে, যার রেঞ্জ 5,000 থেকে 5,500 কিলোমিটার। কিন্তু চায়না বারংবার দাবি করে এই অগ্নি-5 মিসাইল কিন্তু ভারতের কাছে যেটা আছে তার রেঞ্জ 7,000 কিলোমিটারের বেশি। অর্থাৎ এই ব্যালিস্টিক মিসাইল বিশ্বের বহু দেশের কাছে আছে যারা পারমাণবিক শক্তিতে বলীয়ান। মনে রাখতে হবে যারা পারমাণবিক শক্তিতে বলীয়ান, যেমন UK, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, ইন্ডিয়া, নর্থ কোরিয়া, আমেরিকা, সবার কাছেই কিন্তু পারমাণবিক মিসাইল আছে। 10টি দেশের মধ্যে মাত্র 8টি দেশে আবার এই ধরনের ICBM ব্যালিস্টিক মিসাইল আছে। পাকিস্তানের কাছে কিন্তু এই ধরনের ব্যালিস্টিক মিসাইল নেই, কারণ আমেরিকা পাকিস্তানকে কিন্তু পারমিট করেনি। ফলে পারমাণবিক শক্তিরা একে অপরের বিরুদ্ধে কোনোদিন লড়তে পারে না চুক্তি অনুযায়ী, কিন্তু ব্যালিস্টিক মিসাইল টেস্টিং এর মাধ্যমে একে অপরকে বার্তা দিতে পারে, যা চায়না কিন্তু জাপান এবং ভারতকে দেওয়ার চেষ্টা করলো ভীষণ মাত্রায়। ফলে সব মিলিয়ে তিব্বত নিয়ে চায়নার সঙ্গে যে যুদ্ধ তা কিন্তু ক্রমেই আরো জটিল জায়গায় পৌঁছাতে পারে বলে মনে করছেন। যদিও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর দাবি করেছেন 70% চায়না কনফ্লিক্ট কিন্তু মিটে গেছে, তা সত্ত্বেও চায়নার এরকম মিসাইল টেস্টিং, জাপানকে বার্তা দেওয়া নাকি আমেরিকার বার্তা দেওয়া নাকি সব মিলিয়ে ভারতের প্রতি একটা তাদের বিষোদগার, তা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতেই হবে। এবার দুটো ছোট্ট কথা বলে ভিডিও শেষ করছি। মনে রাখতে হবে চায়নার সঙ্গে ভারতের যে কনফ্লিক্ট তার কারণ সকলেই জানেন, তিব্বতকে নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে বারংবার লড়াই হয়েছে। কিন্তু এই যে অশুভ আতাত, যেটা কিনা পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকা ভারত বিরোধী আতাত হিসাবে নিজেদেরকে তৈরি করছেন, তাদের যে কি লক্ষ্য তা কিন্তু আমরা জানতে পারিনি। ফলে শত্রু পক্ষের আসল লক্ষ্য যদি জানা না যায় তাহলে কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যায়। চায়নার সঙ্গে ভারত যেভাবে ডিল করেছে, কারণ এইটা সম্ভব হয়েছিল চায়নার এই তিব্বত ইস্যুটাকে কেন্দ্র করে কনফ্লিক্টের জন্য, কিন্তু আমরা চায়নার পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ যে আদৌ ভারতের থেকে কি চায় এবং তারা চাইলে আমেরিকা কিভাবে এদের সহায়তা করে ভারতের বিরুদ্ধে একটা তৃতীয় শক্তি হিসাবে তৈরি করতে পারে এদেরকে, তা কিন্তু ভারতের একাধিক কূটনীতিবিদদেরও এখনো চর্চার কারণ। সব মিলিয়ে বলা যায় এই প্রতিবেশী দেশের যে সারফেসগুলো ভারতের বিপক্ষে তৈরি হলো তা কিন্তু নিঃসন্দেহে ভারত বিরোধী এবং ভারতের কাছে একটা অশনি সংকেত হিসাবে গণ্য হতেই পারে। ভারত কিভাবে এই সকল বাধা থেকে বেরোবে তা কিন্তু দেখার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। মনে রাখতে হবে শ্রীলঙ্কাও যে সরকার গঠন হয়েছে তা কিন্তু বাম সরকার, কিন্তু তারা কিন্তু ভারত বিরোধী একাধিক কথাবার্তা বলে ক্ষমতায় এসছে। ফলে নিঃসন্দেহে শ্রীলঙ্কাও যে ভারতকে সাহায্য করবে এ সম্ভাবনা কিন্তু আপনারা দেখবেনই না। উপর দিকে নেপাল আছে যেটা ভারত বিরোধী সরকার, এবং চায়না তো আছেই। ফলে সব মিলিয়ে ভারতের কাছে আগামী 2 বছর জিও পলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারত কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা কি ভাবছেন, সত্যি কি ভারতের ক্ষতি করা এই সকল দেশের পক্ষে সম্ভব, নাকি জয়শঙ্কর এবং অজিত দোভালের সংস্পর্শে মোদী অন্য কোনো পরিকল্পনা করবেন ভারতের সুরক্ষার জন্য? কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আপনাদের মতামত।